আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা তোমাদের, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই অনেকটাই ভালো আছো। আমিও আল্লাহর রহমতে এবং তোমাদের দোয়া ও ভালোবাসায় অনেকটাই ভালো আছি। তো আবারও নিয়ে আসলাম তোমাদের জন্য নতুন আরেকটি গল্প। আশা করি এই গল্পটা অন্যান্য গল্পের মতো তোমাদের অনেকটাই ভালো লাগবে। আর ভিডিওটা যদি ইউটিউব থেকে দেখো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা। আমি জানি না মানুষ কতটা একা হলে নিজের কাছে অচেনা হয়ে যায়। আমি জানি না কতটা কষ্ট পেলে চোখের জল আর বের হয় না, শুধু বুকের ভেতর জমতে থাকে। কিন্তু আজকে রাতে এই ঠান্ডা লকআপের দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে আমি সেই উত্তরটা পেয়ে গেছি। আমার নাম রনি হাসান। আজকে আমি আপনাদের এমন একটা গল্প বলবো যেটা বলতে গেলে গলা আটকে আসে, বুকটা ভারী হয়ে যায়, কিন্তু আমাকে বলতেই হবে। কারণ এই পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যারা ভালোবেসে ঠকেছে, বিশ্বাস রেখে প্রতারিত হয়েছে, আর শেষে অন্ধকারে একা বসে ভেবেছে আমার কি আসলেই কোনো দোষ ছিল। এখন রাত কয়টা বাজে জানি না। এই লকআপে কোনো ঘড়ি নেই, জানালা নেই, কোনো আলো নেই, শুধু আছে একটা স্যাঁতস্যাঁতে দেয়াল, একটা মিটমিটে টিউবলাইট আর আমি। হাতে হাত করা, পায়ে শিকল নেই, কিন্তু মনে আছে। বুকের ভেতর এমন একটা ভার যেটা নামানোর কোনো উপায় নেই। একটু আগে পুলিশ অফিসার এসেছিলেন, ঘরে ঢুকেই আমার দিকে এমনভাবে তাকালেন যেন আমি কোনো মানুষ না। তারপর বললেন, মানুষ খারাপ হয় এটা অনেক দেখেছি, কিন্তু তোর মতো অমানুষ জীবনেও দেখিনি। তোর বিয়ে করা বউ যে তোর সাথে সংসার করেছে, যে তোর ঘরে থেকেছে, সে আজকে নিজে থেকে থানায় এসে টাকা ঢেলে গেছে। জানিস কেন? শুধুমাত্র তোকে রিমান্ডে নিয়ে শায়েস্তা করার জন্য। আর যে মামলায় তোকে ধরে এনেছি সেটাতেই তোর কপালে শনি লেগে যাবে, তাই ভালোভাবে প্রস্তুত থাকিস। অর্পিতা। দরজাটা বন্ধ হয়ে গেল। আমি একা বসে বসে ভাবছি অর্পিতা, শুধু এই নামটা আমার মাথায় ঘুরছে। যে মেয়েটার জন্য একদিন লোকলজ্জা ছেড়েছিলাম, সমাজের ভয় ছেড়েছিলাম, শ্বশুরের অপমান সহ্য করেছিলাম, সেই মেয়েটাই আজকে নিজে থেকে থানায় এসে টাকা দিয়ে গেছে যাতে আমাকে রিমান্ডে নিয়ে মারা হয়। কথাটা মাথার ভেতর একবার ঘুরলো, তারপর বুকের ভেতরে কোথাও একটা কিছু ভেঙে পড়লো শব্দহীনভাবে, অনেকটা নীরবে, যেভাবে ভাঙলে কেউ টের পায় না, শুধু যে ভাঙে সে বোঝে। চোখের কোণে জল জমে উঠল, দ্রুত হাতের পিঠে মুছে নিলাম। এখানে কাদার অধিকার নেই, এখানে কেউ জিজ্ঞেস করবে না কষ্ট পাচ্ছ। এখানে সবাই ধরে নিয়েছে আমি দোষী, কিন্তু আমি কি সত্যিই দোষী? আপনারা হয়তো ভাবছেন এই মানুষটা এমন কি করলো যে নিজের স্ত্রী তার বিরুদ্ধে দাঁড়িয়ে গেল। তাহলে শুনুন, আমি নিজেই বলছি শুরু থেকে। আমি রনি হাসান, অনার্স শেষ করেছিলাম বড় স্বপ্ন নিয়ে। ভেবেছিলাম পড়াশোনা শেষ হলে জীবনটা সুন্দর হয়ে যাবে, ভালো একটা চাকরি হবে, মাকে সুখে রাখতে পারবো। কিন্তু বাস্তবতা অন্যরকম। বেকারত্বের গ্লানি বুকে চেপে একটা ছোট্ট চাকরিতে ঢুকলাম। মাইনে বেশি না, কিন্তু মা আর আমার দুজনের সংসার কোনো মতে চলতো। সঙ্গে টিউশনিও করতাম। মাস শেষে যা আসতো তাতে অভাব না থাকলেও বাড়তি কিছু ছিল না, কিন্তু মনে অনেক শান্তি ছিল, কারণ পাশে মা ছিলেন। কিন্তু 2 বছর আগে সেই শান্তিটুকুও চলে গেল। আমাদের একা করে বাবা চলে গেলেন হঠাৎ করে একটা ভোরবেলায়। আগের রাতেও তার সাথে কথা বলেছিলাম। সকালে উঠে দেখি বাবা আর নেই। সেদিন মাটি সরে গিয়েছিল পায়ের নিচ থেকে। বাবা শুধু বাবা ছিলেন না, বাবা ছিলেন আমার সাহস, আমার ভরসা, আমার পৃথিবী। বাবা চলে যাওয়ার পর ঘরটা কেমন ফাঁকা ফাঁকা লাগে, যেন ঘরের ভেতর একটা শূন্যতা থাকে যেটা কোনো আসবাব দিয়ে ভরা যায় না। একটা বড় আপু ছিলেন, বাবা বেঁচে থাকতেই বিয়ে হয়েছিল তার, কিন্তু বাবা চলে যাওয়ার পর আপু যেন আমাদের ভুলেই গেলেন। মা মাঝে মাঝে ফোন করতেন, কান্না জড়ানো কণ্ঠে বলতেন, মা একটু আয়, তোর ভাইটা একা একা সব সামলাচ্ছে, বাবা নেই, তুই না আসলে আমরা কেমন করে থাকি বল, একটু আয় মা। আপু আসতেন, কিন্তু চোখের দেখা দিয়েই উঠে পড়তেন। চা খাওয়ার সময়টুকুও দিতেন না। মা শুধু তাকিয়ে থাকতেন, আমিও তাকিয়ে থাকতাম, কিছু বলতাম না, কারণ বাবা শিখিয়ে গিয়েছেন আপনজনকে ছোট করতে নেই, তুমি যতই কষ্ট পাও না কেন। তাই হাসি মুখে বিদায় দিতাম, আর ভেতরে ভেতরে বুকটা ভারী হয়ে যেত। এরপর মা অসুস্থ হয়ে পড়লেন। বয়সের ভার শরীর আর নিতে পারছিল না, বিছানায় পড়ে গেলেন। একদিকে অসুস্থ মা, অন্যদিকে সংসারের একার চাপ। ভেতরে ভেতরে একটা ক্লান্তি জমেছিল যেটা ঘুমালেও যায় না, রাতে শুয়ে থাকলেও মাথা থেকে সরে না। ঠিক সেই সময়ে আমার জীবনে একটাই আলো ছিল, একটাই মানুষ ছিল, তার নাম অর্পিতা। অর্পিতার সাথে পরিচয় অনেক দিনের। প্রথমে বন্ধুত্ব, তারপর ধীরে ধীরে আরো কাছে আসা, আরো গভীরে যাওয়া। ওকে দেখলে মনে হতো এই পৃথিবীতে এখনো ভালো কিছু আছে, এখনো বেঁচে থাকার মানে আছে। কিন্তু সম্পর্কটা আলোর মুখ দেখছিল না। অর্পিতার বাবা শহরের পরিচিত মানুষ, সম্পদ, মান সম্মান, গর্ব সবই আছে তার। আর আমি একটা সাধারণ ছেলে, ছোট্ট চাকরি, অসুস্থ মার সাথে ভাড়া বাড়ি। তার সামনে গিয়ে বিয়ের কথা তোলার সাহস আমার হতো না। ভেতরে সব সময় একটা ভয় কুরে কুরে খেত,
যদি না করে দেন, যদি অপমান করেন, আর যদি অর্পিতাকেও দূরে সরিয়ে দেন। অর্পিতা বারবার বলতো, রনি তুমি যাও, বাবাকে আমি চিনি, তুমি সরাসরি বললে উনি না করতে পারবেন না, তুমি শুধু একবার সাহস করে বলো। বারে গেলাম, ভেতরে ভেতরে কাঁপলেও মুখে সেটা বুঝতে দেইনি। অর্পিতার বাবার সামনে বসে সবকিছু বললাম, কত ভালোবাসি, কত যত্ন করব, আর কখনো কষ্ট দেব না, ইত্যাদি ইত্যাদি। উনি সবকিছু শুনলেন, তারপর এমনভাবে তাকালেন যেন আমি কোনো মানুষ না, যেন আমি ভুল জায়গায় বসে আছি। অর্পিতার বাবা বলল, তুমি কে? একটা সাধারণ চাকরিজীবী ছেলে হয়ে আমার মেয়েকে বিয়ে করবে? বাবা নেই, মা অসুস্থ, একটা ভাড়া বাড়িতে থাকো, এটা নিয়ে এসেছো আমার সামনে? নিজের অবস্থানটা একটু বোঝো। আমার মেয়ের জন্য এর চেয়ে ভালো পাত্র আমি খুঁজে নেব। আর কোনোদিন এই বাড়ির সামনে দেখতে চাই না তোমাকে, এক্ষুনি বেরিয়ে যাও। আমিও কিছু না বলে বেরিয়ে এলাম। বাড়িতে ফিরলাম চুপচাপ, মাকে কিছু বলিনি, শুধু রুমে ঢুকে দরজা বন্ধ করে অনেকক্ষণ অন্ধকারে বসে রইলাম। সেদিন বুঝেছিলাম গরিব মানুষের স্বপ্ন দেখার অধিকার নেই, ভালোবাসার কোনো অধিকার নেই। সেই অপমানটা এখনো বুকের ভেতর পাথরের মতো চাপা পড়ে আছে। সেই অপমানের প্রায় এক সপ্তাহ পর্যন্ত অর্পিতার সাথে কোনো কথা বলিনি। ও ফোন দিলে ধরতাম না, মেসেজের জবাব দিতাম না, ভেবেছিলাম ভুলে যাওয়াই ভালো। কিন্তু অর্পিতা ছাড়েনি। একদিন ও নিজে থেকেই ফোন করলো। প্রথমে ধরিনি, দ্বিতীয়বারও ধরিনি, তৃতীয়বার ধরার সাথে সাথে ওপাশ থেকে শুধু কান্নার শব্দ। অর্পিতা বলল, রনি তুমি কি জানো এই 7টা দিন আমার কেমন কেটেছে? প্রতিটা রাত একা কেঁদেছি, ঠিকমতো খেতে পারিনি, ঘুমাতে পারিনি, শুধু তোমার কথা মনে হয়েছে। বাবা যা বলেছেন সেটা ঠিক না, তুমি আমার কাছে সেরা, প্লিজ রনি আমাকে ছেড়ে যেও না, তুমি ছাড়া আমি বাঁচতে পারবো না। ওর কান্নার শব্দ শুনে বুকের ভেতর কেমন মুচড়ে উঠল। আমার ভেতর বাকি সব দ্বিধা ভেঙে গেল। আমরা পালিয়ে বিয়ে করলাম। সেদিন মনে হয়েছিল পৃথিবীতে আর কোনো ভয় নেই, আর কোনো একাকিত্ব নেই, আমার পাশে অর্পিতা আছে, এটুকুই যথেষ্ট। এখন এগুলো ভাবলে হাসি পায়। আগে কতই না বোকা ছিলাম আমি। অর্পিতাকে নিয়ে ঘরে ঢুকতে অদ্ভুত একটা আনন্দ চারপাশে ছড়িয়ে পড়ল, যেটা অনেকদিন ছিল না। অর্পিতা অনেক ভালো মনের একটা মেয়ে ছিল। অসুস্থ শাশুড়িকে সেবা করত মন থেকে, ঔষধ দিত সময় মতো, পাশে বসে গল্প করত, রাতে ঘুম না হলে মাথায় হাত বুলিয়ে দিত। মা একদিন আমাকে একা পেয়ে বললেন, রনি অর্পিতা অনেক ভালো মেয়ে, ওকে দেখে বুকটা ঠান্ডা হয়ে যায়, তুই ওকে বিয়ে করে অনেক ভালো করেছিস বাবা। মায়ের মুখে এই কথা শুনে বুকটা ভরে গিয়েছিল। অর্পিতা আমাকেও কম যত্ন করত না। অফিস থেকে ফিরলেই জিজ্ঞেস করত, ক্লান্ত লাগছে, আজকের দিনটা কেমন ছিল, দুপুরে ঠিকমতো খেয়েছো, তাড়াতাড়ি হাত ধুয়ে আসো, আমি খাবার বেড়ে দেই। ছোট ছোট এই কথাগুলো কি যে ভালো লাগতো তখন। মনে মনে ভাবতাম জীবনসঙ্গী হিসেবে অর্পিতাকে বেছে নিয়ে ভুল করিনি। আর তখনই জীবনে সবচেয়ে বড় খুশির খবরটা এলো। অর্পিতা একদিন লাজুক মুখে বলল, রনি আমি মা হতে যাচ্ছি। সেই মুহূর্তটার কথা আজও মনে আছে। বুকের ভেতর এত আনন্দ হচ্ছিল যে মনে হয়েছিল পৃথিবীর সকল সুখ বুঝি আমার কাছেই জমা আছে। ভেতরে ভেতরে ভাবছিলাম কেমন হবে আমার সন্তান, ছেলে না মেয়ে, কার মতো দেখতে হবে, কি নাম রাখবো আমার সন্তানের। অনেকটা সুখের দিন ছিল সেগুলো, সত্যিকারের সুখের দিন। অর্পিতার বাবা মেয়ের কোনো খোঁজ রাখতেন না, রাগটা এখনো কমেনি, এটা আমি বুঝতে পারতাম। তবুও মাথা নত করে মেনে নিয়েছিলাম, কারণ অর্পিতা সুখে আছে, এটুকুই আমার জন্য যথেষ্ট। কিন্তু শাশুড়ি মা মাঝে মাঝে অর্পিতার সাথে কথা বলতেন, আমার সাথে বলতেন না, আমিও জোর করতাম না। অর্পিতা যখন 3 মাসের অন্তঃসত্ত্বা, তখন একদিন হঠাৎ শাশুড়ি মা চলে এলেন। দরজায় দেখে একটু অবাক হলাম। ভেতরে এসে বসলেন। একটু পরে তাকে চা দেওয়া হলো। চা খেতে খেতে বললেন, অর্পিতাকে 2 দিনের জন্য আমাদের বাড়িতে নিয়ে যেতে চাই, ওর শরীরটা একটু দেখা দরকার, ডাক্তারের কাছেও নিয়ে যাব, তোমরা রাজি তো? মনে মনে খুশি হলাম, ভাবলাম যাক, অবশেষে হয়তো মেনে নিয়েছেন। মেয়ের সন্তানের কথা ভেবে রাগটা একটু গলেছে। হাসি মুখে বললাম, অবশ্যই, আপনি নিয়ে যান, 2 দিন পর আমি নিয়ে আসব। 2 দিন পর অর্পিতা ফোন করলো, রনি একটু আসবে, তোমাকে দেখতে ইচ্ছে করছে, অনেক মিস করছি। প্রথমে রাজি হইনি, শ্বশুর বাড়িতে যেতে মন চাইতো না, যেখানে আমাকে মানুষ বলে মনে করে না সেখানে গিয়ে কি লাভ। কিন্তু অর্পিতার কণ্ঠে একটা টান ছিল, প্লিজ রনি একটু আসো, শুধু তোমার মুখটা দেখতে চাই। সেই টান উপেক্ষা করতে না পেরে গেলাম। দরজায় নক করতেই শ্বশুর দরজা খুললেন। আমাকে দেখা মাত্র রাগী চোখে আমার দিকে তাকালেন, কিন্তু একটা কথাও বললেন না, সরাসরি নিজের রুমে চলে গেলেন। শাশুড়ি এসে ভদ্রতার খাতিরে বললেন, বসো, এর থেকে বেশি কিছু না।
আমি অর্পিতার রুমের দিকে যাচ্ছিলাম। ঠিক তখনই সামনে এসে দাঁড়ালো রুমানা, অর্পিতার ছোট বোন। বয়সে ছোট হলেও কথায় বেশ পটু। হাসি মুখে বলল, আরে ক্রাশ ভাইয়া, কখন আসলেন? আমাকে জানাননি কেন? ক্রাশ ভাইয়া শুনে একটু অবাক হলাম। হেসে বললাম, ভাইয়া ডেকেছ এটাই যথেষ্ট। ক্রাশ ভাইয়া আবার কি জিনিস? রুমানা বলল, ও আপনি বুঝবেন না। আমি বললাম, বোঝার দরকারও নেই, বলো অর্পিতা কোথায়? রুমানা বলল, আমার সাথে আসুন, আমি দেখিয়ে দিচ্ছি। একটা রুম দেখিয়ে দিয়ে বলল, ভাইয়া আপু ওখানে আছে, আপনি যান। আমি ধন্যবাদ দিয়ে ভেতরে ঢুকলাম, কিন্তু ভেতরে অর্পিতা নেই। ভাবলাম হয়তো ওয়াশরুমে গেছে। বিছানায় বসে ফোনে স্ক্রল করতে লাগলাম। মিনিট 5 পরে রুমানা আবার ঢুকলো। রুমানা বলল, আপু এখনো আসেনি তাই না? রনি বলল, হ্যাঁ। কোথায় গিয়েছে? রুমানা বলল, আপু নেই তো কি হয়েছে, আমি তো আছি। কথাটা একটু অদ্ভুত লাগলো। পাত্তা না দিয়ে বললাম, বেশিক্ষণ থাকবো না, অর্পিতার সাথে দুটো কথা বলে চলে যাব। রুমানা বলল, আচ্ছা ভাইয়া একটা কথা বলি, আমাদের দুই বোনের মধ্যে কাকে বেশি সুন্দর লাগে আপনার? আমি বললাম, তোমরা দুজনেই সুন্দর, এই নিয়ে কম্পিটিশনের কি আছে? রুমানা বলল, না ভাইয়া, আপুর চেয়ে আমি বেশি সুন্দর, সত্যি করে বলুন। আমি বললাম, আচ্ছা তুমি বেশি সুন্দর, এবার একটু তোমার আপুকে ডেকে দাও। রুমানা বলল, বারবার আপুকে ডাকতে বলছেন কেন? যা বলার আমাকে বলুন। এই বলে রুমানা দরজাটা আটকে দিল। দরজাটা বন্ধ হওয়ার শব্দ কানে লাগতেই বুকটা কেমন ধক করে উঠল। বিছানা থেকে উঠলাম। আমি বললাম, দরজা খোলো রুমানা, আমি বাহিরে যাব। তবে আমার পুরো কথাটা শেষ করতে পারলাম না। রুমানা হঠাৎ এগিয়ে এলো, 1 পা 2 পা, তারপর আমাকে জড়িয়ে ধরলো। বুকটা আমার কেঁপে উঠল। সরিয়ে দেওয়ার আগেই নিচু গলায় বলল, রনি ভাইয়া, আপুর ফোনে আপনার ছবি দেখে আপনাকে অনেক ভালো লাগে। অনেকদিন ধরে বলতে চেয়েছি, কিন্তু সুযোগ পাইনি, আজকে সুযোগ হয়েছে। আমাকে কি ভালোবাসবেন? আপু কিচ্ছু জানবে না, শুধু আপনি হ্যাঁ বলুন। এক ঝাটকায় সরিয়ে দিলাম। আমি বললাম, রুমানা তোমার কি মাথা ঠিক আছে? তুমি কি বলছো বুঝতে পারছো? তোমার আপুর স্বামী আমি, আর তুমি আমাকে এই কথা বলছো? লজ্জা করে না তোমার? রুমানার মুখে কোনো লজ্জা নেই, চোখে শীতল একটা দৃঢ়তা। রুমানা বলল, রাগ দেখাচ্ছেন? আচ্ছা ঠিক আছে, আমাকে চেনেন না এখনো, আমি কি করতে পারি সেটা জানলে এখনোই ভালোই রাজি হয়ে যেতেন। আচ্ছা যাই হোক, এখনো সময় আছে, আপনি ভেবে দেখুন। আমি বললাম, সামনে থেকে সরো। এটা বলে দরজার দিকে এগোলাম। তখন ওই রুমানা চিৎকার করে উঠল, এত জোরে আর এত তীক্ষ্ণ ছিল যেন পুরো বাড়িটাই কেঁপে উঠল। মুহূর্তের মধ্যে দরজা খুলে ঢুকলো অর্পিতা, সাথে শ্বশুর শাশুড়িও এলেন। সবাই একসাথে বলল, কি হয়েছে, কেন চিৎকার করলি? রুমানা কান্নার ভান করে কাপা কাপা আঙ্গুল তুলে আমার দিকে দেখিয়ে বলল, এই লোকটা আমার সাথে জোর জবরদস্তি করতে চেয়েছিল, আমি না বলেছি তবুও ছাড়েনি, তাই চিৎকার দিতে বাধ্য হয়েছি। আমার কণ্ঠ বন্ধ হয়ে গেল, একটা শব্দও বের হলো না। মাথাটা ঘুরছিল, কি থেকে কি বানিয়ে ফেললো এই মেয়েটা। কিছু বলার জন্য মুখ খুলতেই ঠাস করে গালে প্রচন্ড জোরে একটা চড় পড়ল, তারপর আরেকটা। মাথা তুলে দেখলাম শ্বশুর, তার চোখে আগুন, হাতগুলো কাঁপছে। আরেকটু দূরে দরজার কোণে দাঁড়িয়ে অর্পিতা, আমার অর্পিতা। সে একবার তাকালো আমার দিকে, সেই চোখে কোনো ভালোবাসা নেই, কোনো বিশ্বাস নেই, আছে শুধু ঘৃণা, অনেক গভীর ঘৃণা। অর্পিতা ঠোঁট নাড়িয়ে শুধু একটা বাক্য উচ্চারণ করলো, ছি। তারপর নিজের রুমে ঢুকে দরজা বন্ধ করে দিল। সেই দরজা বন্ধ হওয়ার শব্দটা আজও কানে বাজে। শ্বশুর পুলিশকে ফোন করে বাড়িতে আসতে বললেন। মিনিট কয়েকের মধ্যে পুলিশ এলো। কেউ আমার কথা একবারও জিজ্ঞেস করলো না, কেউ আমার দিক থেকে ভাবলো না, শুধু হাতে হাতকড়া পরিয়ে দিল। এরপরে পিকআপ ভ্যানে তুলে নিয়ে চলে গেল। যাওয়ার সময় একবার পেছনে তাকালাম, অর্পিতা জানালায় দাঁড়িয়েছিল। চোখে চোখ পড়তেই সে মুখ ঘুরিয়ে নিল। সেই মুহূর্তে বুকের ভেতর যা ভেঙে পড়েছিল সেটা আর কখনো জোড়া লাগবে না, এটা আমি অনেক ভালো করেই বুঝতে পেরেছি। এগুলো ছিল গতকালের ঘটনা। আর আজকে রাতে এই ঠান্ডা লকআপে দাঁড়িয়ে জানলাম অর্পিতা নিজে এসে টাকা দিয়ে গেছে, যাতে আমাকে রিমান্ডে নেওয়া হয়। যে মানুষটাকে ভালোবেসে সব ছেড়েছিলাম সে আজকে আমার বিরুদ্ধে, কিন্তু আমার কোনো দোষ ছিল না। এই পৃথিবীতে নির্দোষ মানুষের কথা শোনার কেউ নেই। আমি জানি না সত্যিটা কোনোদিন বের হবে কিনা, আমি জানি না অর্পিতা কোনোদিন বুঝতে পারবে কিনা, কিন্তু একটা কথা আমি জানি, ভালোবাসা দিয়ে যাকে পেয়েছিলাম সেই ভালোবাসাই আজকে আমার সবচেয়ে বড়